স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 341-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। বিভাগ ক, 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, মানুষের ছেদক অর্থাৎ ক্যানাইন দাঁতের সংখ্যা হলো 4টি। 2, মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। 3, AB রক্ত গ্রুপে A ও B অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। 4, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। 5, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এভি নোড। বিভাগ খ, 2-এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1, সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। সাইনোভিয়াল তরলের কাজ হলো অস্থিসন্ধির দুটি অস্থির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। 2-এর দাগে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন, গঁদ, এদের মধ্যে কুইনাইন হলো বিষদৃশ্য বা আলাদা। 3, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন রোধক পদার্থের নাম লেখো। প্রাকৃতিক তঞ্চন রোধক পদার্থ হচ্ছে হেপারিন আর কৃত্রিম তঞ্চন রোধক পদার্থ হলো সোডিয়াম সাইট্রেট। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, লালারসে টায়ালিন উৎসেচক উপস্থিত থাকে। 2, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো মধ্যচ্ছদা। 3, সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হল ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। 4-এর দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, আরশোলার রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। এটি মিথ্যা হবে, কারণ আরশোলার রেচনাঙ্গ এটা ম্যালপিজিয়ান নালিকা হওয়ার কথা। 2-এর দাগে এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে। সত্য। 3, রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন, এটি মিথ্যা। 5-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1, দ্বিপত্র কপাটিকা, এটা হবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। 2, ক্রেবস চক্র, এটা হবে TCA চক্র। 3, পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। 4, কোহল সন্ধান, এটা হবে ইথাইল অ্যালকোহল। বিভাগ গতে রয়েছে 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। রেচনের গুরুত্ব। 1, দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখা। জীবকোষে প্রতিনিয়ত বিপাক্রিয়ায় যে সমস্ত দূষিত পদার্থ উৎপন্ন হয় রেচন ক্রিয়ার মাধ্যমে সেগুলি দেহ থেকে অপসারিত হয় এবং দেহ সুস্থ ও স্বাভাবিক থাকে। 2, জলসাম্য বজায় রাখা। রেচনের মাধ্যমে জীবদেহ থেকে জল নির্গত করে এবং দেহে জলসাম্য বজায় থাকে। 3, প্রোটোপ্লাজমীয় বস্তুর ভারসাম্য রক্ষা। রেচনের মাধ্যমে কোষ থেকে দূষিত ও ক্ষতিকারক রেচন পদার্থের নির্গমন ঘটে এবং এর মাধ্যমে প্রোটোপ্লাজমীয় বস্তুর ভারসাম্য রক্ষিত হয়। 2-এর প্রশ্নে রয়েছে সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব। 1, অ্যালকোহল উৎপাদন। ইস্ট নামক এককোষী ছত্রাক নিঃসৃত জাইমেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ দ্রবণের সন্ধান ঘটিয়ে বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপাদন করা হয়। 2, বেকারি শিল্পে। পাউরুটি, কেক, বিস্কুট প্রভৃতি প্রস্তুতিতে কোহল সন্ধান ব্যবহার করা হয়। 3-এর প্রশ্নে রয়েছে রেসারপিনের উৎস ও একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। রেসারপিনের উৎস হলো সর্পগন্ধা গাছের মূল, আর অর্থকরী গুরুত্ব হলো উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। 4-এর প্রশ্নে রয়েছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা লেখো। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন, কারণ 1, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদদেহ থেকে প্রয়োজনাতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল পেরিয়ে গেলে বিরুৎজাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2, অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদদেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদদেহে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। 5-এর দাগে রয়েছে বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজ। 1 নম্বর হচ্ছে মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে, দেহে রোগ আক্রমণ প্রতিরোধ করে। 3, বেসোফিল শ্বেত রক্তকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে, রক্তবাহে রক্ততঞ্চন প্রতিরোধ করে। 4, ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। 6-এর প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন?
সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলার কারণ। 1. সালোক সংশ্লেষে CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ অর্থাৎ C6H12O6 উৎপন্ন করে। এক্ষেত্রে CO2 এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় অর্থাৎ বিজারণ ঘটে। সুতরাং সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। 2. অন্যদিকে এই পদ্ধতিতে জল থেকে মুক্ত অক্সিজেন উৎপন্ন হয় অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়। সুতরাং সালোক সংশ্লেষে জল জারিত হয়। এখানে রাসায়নিক বিক্রিয়াটা রয়েছে 6CO2 + 12H2O থেকে সূর্যালোক আর ক্লোরোফিলের সাহায্যে C6H12O6 + 6H2O + 6O2 তৈরি হচ্ছে। এখানে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা বিজারণ, এবং জল থেকে যে অক্সিজেন তৈরি হচ্ছে এটা জারণ। 7 দাগে রয়েছে ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখ। প্রথমে গঠনগত পার্থক্যের বিষয় হলো প্রাচীর। ধমনীর ক্ষেত্রে ধমনীর প্রাচীর স্থূল পেশিবহুল ও স্থিতিস্থাপক, আর শিরার ক্ষেত্রে শিরার প্রাচীর অল্প পেশিবহুল ও অস্থিতিস্থাপক। আর কার্যগত যে পার্থক্য সেটা হচ্ছে ধমনীর ক্ষেত্রে ধমনীর মাধ্যমে অধিক ওটুযুক্ত রক্ত বাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী। আর শিরার ক্ষেত্রে শিরার মাধ্যমে অধিক CO2 রক্ত পরিবাহিত হয়, ব্যতিক্রম ফুসফুসীয় শিরা। এরপরে বিভাগ ঘতে রয়েছে 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশাটি শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা। সালোক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়ে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে উৎসেচকের সাহায্যে অঙ্গারাত্তীকরণ ও গ্লুকোজ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়াকে একত্রে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা বলে। অন্ধকার দশার বিক্রিয়াসমূহ 1 নম্বর হলো অঙ্গারাত্তীকরণ। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড CO2 রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায় পাতায় উপস্থিত RUBPর সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই ঘটনাকে অঙ্গারাত্তীকরণ বলে। বিক্রিয়াটা হচ্ছে 6CO2 + 6 RUBP থেকে RUBISCO দিয়ে 12 অণু PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে 2 নম্বর প্রসেস হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড উৎপাদন। আলোক দশায় উৎপন্ন আত্তীকৃত শক্তি NADPH + H+ ও ATP PGA এর সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন করে। এরপরে 3 দাগে রয়েছে গ্লুকোজ উৎপাদন। 2 অণু PGALD কয়েকটি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করে। 2 PGALD, তার মধ্যে উৎসেচকের ক্রিয়ায় DHAP উৎপন্ন হচ্ছে, তারপর উৎসেচকের ক্রিয়ায় FBP উৎপন্ন হচ্ছে, তারপর উৎসেচকের ক্রিয়ায় গ্লুকোজ তৈরি হচ্ছে। 4 নম্বর RUBPর পুনরুৎপাদন। 10 অণু PGALD রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় 6 অণু RUBP উৎপন্ন করে। তো 10 PGALD থেকে RUMP, তারপর সেখান থেকে RUBP 6 অণু। এরপর এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই যে এটাকেই বলা হচ্ছে রেখাচিত্র। তো এটা তোমাদেরকে এঁকে দিতে হবে, এটা একটু ভালো করে দেখে নাও। উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের যে কোনো 2টি পদ্ধতি আলোচনা করো। উদ্ভিদের বিভিন্ন প্রকার রেচন পদ্ধতি। উদ্ভিদের সুনির্দিষ্ট কোনো রেচনাঙ্গ থাকে না, তাই উদ্ভিদের দেহে উৎপন্ন রেচন পদার্থগুলিকে দেহের বিভিন্ন স্থানে কেলাস বা কোলয়েড রূপে সঞ্চয় করে রাখে এবং অঙ্গমোচনের মাধ্যমে দেহ থেকে তা নির্গত করে। 1 নম্বর হচ্ছে পত্রমোচন। পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, আমড়া প্রভৃতি একটি নির্দিষ্ট ঋতুতে এবং চিরহরিত উদ্ভিদ যেমন আম, জাম প্রভৃতি সারা বছর ধরে পত্রমোচনের মাধ্যমে পাতায় জমা রেচন পদার্থ ত্যাগ করে। 2 নম্বর হচ্ছে বাকল মোচন অর্থাৎ ছাল মোচন। বৃক্ষজাতীয় উদ্ভিদ বিপাক্রিয়ায় উৎপন্ন রেচন পদার্থগুলিকে গাছের বাকল বা ছালে জমা রাখে। বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থগুলি উদ্ভিদ দেহ থেকে অপসারিত হয়, যেমন অর্জুন, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ। অতবার প্রশ্নে রয়েছে গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কারণ এটি কখনো সম্পূর্ণরূপে পরিশোধিত হয় না। গ্লোমেরুলীয় পরিশ্রুত তরল হলো কিডনির গ্লোমেরুলাস নামক একটি অংশে রক্ত থেকে ফিল্টার করা তরল, যেখানে বজ্র পদার্থ এবং অতিরিক্ত জল সংগ্রহ করা হয়, কিন্তু এটি সম্পূর্ণরূপে পরিশোধিত নয়। এই তরল নেফ্রনের নালীর মাধ্যমে প্রবাহিত হয়, যেখানে প্রয়োজনীয় উপাদান এবং কিছু পরিমাণ জল পুনঃশোষিত হয়। এই পুনঃশোষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লোমেরুলার পরিশ্রুত তরল অবশেষে পরিশোধিত হয়ে মূত্রে পরিণত হয়। তাই এই তরল শুধু একটি প্রাথমিক পর্যায়ে গঠিত তরল, যা পরবর্তীকালে পরিশোধিত হয়ে মূত্রে রূপান্তরিত হয়। এর সাথেই রয়েছে ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে লেখো।
ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের পরিবহন পদ্ধতি। 1. পাতায় উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য জলে দ্রবীভূত অবস্থায় ব্যাপন পদ্ধতিতে ফ্লোয়েম কলায় পৌঁছায়। 2. জলে দ্রবীভূত খাদ্যবস্তুগুলি দলবদ্ধভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। 3. রসস্ফীতিজনিত চাপ খাদ্য পরিবহনের কাজে সাহায্য করে। 4. সিভনলগুলি পরস্পর খাড়াভাবে অবস্থান করে একটি অবিচ্ছিন্ন নলাকার গঠন তৈরি করে। 5. সিভনলের সিপলেটের মাধ্যমে তরল খাদ্যবস্তু সহজেই ব্যাপন ক্রিয়ায় বাহিত হয়। 6. সিভনল থেকে খাদ্যরস পার্শ্বীয় কূপের মাধ্যমে সঙ্গীকোষে এবং সঙ্গীকোষ থেকে পার্শ্বীয় কূপের মাধ্যমে ফ্লোয়েম প্যারেনকাইমা কোষে প্রবেশ করে। 7. প্যারেনকাইমা কোষ থেকে খাদ্যরস উদ্ভিদের অন্যান্য কোষে ছড়িয়ে পড়ে। 8. প্রকৃত অর্থে উদ্ভিদ দেহে খাদ্যবস্তুর নিম্নমুখী, পার্শ্বমুখী এবং ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। 2 দাগে রয়েছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? ধূমপান করার সময় যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মধ্যে কিছু কার্সিনোজেন থাকে, যেমন বেনজিন 1,3-বিউটাডাইন, বেনজোপাইডিন প্রভৃতি, এবং কিছু টক্সিন থাকে যেমন নিকোটিন। এরা বাতাসের সঙ্গে মিশে লঘু হয়ে সহজেই রক্তের সঙ্গে মিশে যায় এবং বাতাসেও অনেকক্ষণ ধরে এর প্রভাব থাকে, যা ধূমপায়ীদের ফুসফুস ও তার O2 লেভেলকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে শিশুদের মধ্যে SIDS অর্থাৎ সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, মেনিনজাইটিস ও কাশি প্রভৃতি রোগ দেখা যায়। রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দছকের সাহায্যে দেখাও। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রক্ততঞ্চন পদ্ধতির শব্দছক। তো এটা একটু দেখে নিও, এইটা যেভাবে করা আছে সেইভাবে তোমাদের খাতায় কিন্তু করতে হবে। পরের প্রশ্নে রয়েছে অথবাতে, তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত, ডাল ও একটি মাছ ভাজা খেয়েছো। তোমার পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে উক্ত খাদ্যগুলির কিভাবে পরিপাক হবে তার একটি তালিকা প্রস্তুত করো। তালিকাতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করবে। A. স্থান, B. পাচক রসের নাম, C. সাবস্ট্রেটের নাম, D. উৎসেচকের নাম, E. উৎপাদিত বস্তু। ভাত, ডাল ও মাছ ভাজার মধ্যে ভাত হলো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় এবং ডাল ও মাছ ভাজা প্রোটিন জাতীয় খাদ্য। ভাতের পরিপাক: শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য ভাত লালারসে অবস্থিত টায়ালিন, অগ্নাশয় ও আন্ত্রিক রসে অবস্থিত অ্যামাইলেজ, মল্টেজ নামক উৎসেচকের সাহায্যে পাচিত হয়। প্রথমে হচ্ছে স্থান। এ হচ্ছে মুখগহ্বর, যেটা লালা গ্রন্থি। পাচক রসের নাম হচ্ছে লালারস, সাবস্ট্রেটের নাম হচ্ছে সিদ্ধ শ্বেতসার, উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন, উৎপাদিত বস্তু মল্টোজ। এরপর বি স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত্র, সেখান থেকে নির্গত হয় আন্ত্রিক রস। তারপর সাবস্ট্রেটের নাম হচ্ছে মল্টোজ, মল্টোজের ওপর কাজ করে, উৎসেচকের নাম হচ্ছে মল্টেজ এবং উৎপাদিত বস্তু হচ্ছে গ্লুকোজ। সি হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে খরিত হয় অগ্নাশয় রস, যার মধ্যে থাকে হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক এবং যেটা সিদ্ধ শ্বেতসারের উপরে কাজ করে আর মল্টোজ উৎপন্ন করে। এরপরে হচ্ছে ডাল ও মাছ ভাজার পরিপাক। ডাল ও মাছ ভাজার প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিন পাকরসে অবস্থিত পেপসিন, অগ্নাশয় রসে অবস্থিত ট্রিপসিন ও আন্ত্রিক রসে অবস্থিত ইরেপসিন নামক উৎসেচকের সাহায্যে পাচিত হয়। স্থান হচ্ছে এ পাকস্থলী, পাচক রসের নাম পাকরস, সাবস্ট্রেটের নাম প্রোটিন, উৎসেচকের নাম পেপসিন, উৎপাদিত বস্তু হচ্ছে পেপটন। বি হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এখানে পাচক রস খরিত হয় হচ্ছে আন্ত্রিক রস, যেটা সাবস্ট্রেটের নাম হচ্ছে পেপটাইড, এর উপরে ক্রিয়া করে, উৎসেচকের নাম হচ্ছে ইরেপসিন এবং উৎপন্ন করে অ্যামিনো অ্যাসিড। সি স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এখান থেকে নির্গত হয় অগ্নাশয় রস, সাবস্ট্রেটের নাম হচ্ছে পেপটোন এবং উৎসেচকের নাম হচ্ছে ট্রিপসিন, উৎপন্ন করে অ্যামিনো অ্যাসিড। পরের প্রশ্নে রয়েছে 3 দাগে, একটি মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর এখানে এই যে রয়েছে ত্রিপত্র কপাটিকা, এখানে রয়েছে মহাধমনী, এখানে রয়েছে এই যে দুটো দেখতে পাচ্ছ ফুসফুসীয় শিরা, এবং এখানে রয়েছে বাম নিলয়। এই অংশগুলো তোমাদের কিন্তু প্রধানভাবে চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে রয়েছে নেফ্রনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা হচ্ছে নেফ্রনের চিত্র, এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর এই যে রয়েছে অন্তর্মুখী ধমনিকা, 2 নম্বর হচ্ছে এই যে রয়েছে বাউম্যানের ক্যাপসুল, তারপরে রয়েছে সংগ্রাহক নালিকা এটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেনলির লুপ। এই 4টে জিনিস তোমাদের প্রধানভাবে চিহ্নিত করতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।